নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। দিল্লিতে গিয়ে ভূত দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। দিল্লির বঙ্গভবনে পুলিশি হেনস্থার অভিযোগে কালো পোশাক পরে অবস্থান। কয়লা পাচার মামলায় ভোর থেকেই রাজ্যের একাধিক জায়গায় ইডি হানা। শুধু বাংলা নয়, দিল্লির বেশ কিছু জায়গায় চলে ইডি তল্লাশি। মঙ্গলবার থেকে শুরু অধিবেশন। 2026-এর ভোটের আগে বিধানসভার শেষ অধিবেশন। ভোট অন অ্যাকাউন্ট বাজেট হতে চলেছে বৃহস্পতিবার। চিংড়িঘাটা জটের জের। নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রোর কাজ শেষ হতে 28-এর মাঝে। 3 ঘন্টার মধ্যেই বারাণসী থেকে শিলিগুড়ি। বাংলার জন্য প্রথম বুলেট ট্রেনের ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। বাংলায় কি হচ্ছে জানে না দিল্লি। দিল্লির চাণক্যপুরী নয়া বঙ্গভবনের সাংবাদিক বৈঠকে কয়েকজন ভূতকে দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে রাজধানী দিল্লি থেকে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। এসআইআর এর কারণে ক্ষতিগ্রস্তদের পরিজনদের দিল্লির বঙ্গভবনে সোমবার পুলিশি হেনস্থার অভিযোগে মঙ্গলবার কালো পোশাক পরে অবস্থানে বসেন তারা। নির্বাচন কমিশনের খাতায় মৃত। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর তালিকায় নাম নেই তাদের, তবে বাস্তবে তারা জীবিত। দিল্লির চাণক্যপুরের নয়া বঙ্গভবনে সাংবাদিক বৈঠকে তেমনই কয়েকজন ভূতের পরিচয় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সংবাদ মাধ্যমের সামনে তাদের দেখিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এর আগে বাংলার মাটিতে দাঁড়িয়ে একাধিক জনসভায় এভাবেই ভূতেদের সামনে এনেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে দিল্লি সফরে মমতার সঙ্গে রয়েছেন এসআইআর ভুক্তভোগীদের পরিবার। তাদের মধ্যে কেউ এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার, আবার কেউ কেউ রয়েছেন এসআইআর এর চাপে নিহত বিএলওর পরিচয়। মঙ্গলবার তাদের সকলকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। পাশেই ছিলেন অভিষেকও। কমিশনকে দুষে মমতা বলেন, তথ্য অসঙ্গতির তালিকা দিতে বলেছে সুপ্রিম কোর্ট, তারা নাম বদলে দিচ্ছে। বিজেপি নেতাদের অবজারভার করে পাঠাচ্ছে। আমি সবাইকে দোষ দিচ্ছি না, আমি কমিশনকে সম্মান করি, তবে কয়েকজন তোতা পাখির মতো কাজ করছেন। ভবানীপুর থেকে ভোটার বাদ প্রসঙ্গও এদিন আরও একবার তুলে ধরেন মমতা। তার দাবি, আমার বিধানসভায় প্রায় 2 লক্ষের মতো ভোটার রয়েছে। তথ্য অসঙ্গতি দেখিয়ে 45,000-এর নাম বাদ দিয়েছে। ইয়ারোরা জানেই না বিজেপির সীমা খান্না বসে রয়েছেন কমিশনে, নাম বাদ দিচ্ছেন। গতকাল আমি বলেছি কমিশনকে, আপনারা হত্যাকারী। গণতন্ত্রে কে সরকার নির্বাচন করে? কমিশন করে নাকি? কমিশনের বিরুদ্ধে নিয়ম ভঙ্গেরও অভিযোগ তোলেন মমতা। বুধবার আবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। ওই মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণে নজর রয়েছে সকলের। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে দিল্লিতে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। আর মাত্র কয়েক মাস পর বাংলায় বিধানসভা নির্বাচন। বাংলা দখলে এবার মরিয়া বিজেপি। আবার শাসক শিবির তৃণমূল আত্মবিশ্বাসী উন্নয়নকে হাতিয়ার করে বিপুল জনসমর্থনে ফের আসবে জয়। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে চলছে চূড়ান্ত টানাপোড়েন। তৃণমূলের দাবি, এসআইআর এর মাধ্যমে নাম বাদ দিয়ে ভোট বাক্সে লাভ পেতে চাইছে ব্যর্থ গেরুয়া শিবির। আবার বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির দাবি, এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা ঝাড়াই বাছাই চলছে, যার ফলে মৃত ভোটারের পাশাপাশি কিছু ভুয়ো ভোটারের নামও বাদ যাবে, তা স্বাভাবিক। আর তার ফলে ভুতুড়ে ভোটারের সাহায্যে ভোটের মার্জিন বাড়াতে পারবে না তৃণমূল। সেই কারণেই তাদের এত এসআইআর বিরোধিতা। এই বাকযুদ্ধের মাঝে এসআইআর ক্ষতিগ্রস্তদের নিয়ে মমতার দিল্লি সফর যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এসআইআর পরবর্তী নির্বাচনে শাসক শিবির বিপাকে পড়ে নাকি তা বিজেপির কাছে বুমেরাং হয়ে যায়, সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্ক নতুন মাত্রা নিল সুপ্রিম কোর্টে। এসআইআর এর বিভিন্ন অভিযোগের মাঝে জাতীয় নির্বাচন কমিশন শীর্ষ আদালতে হলফনামা দিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে। এবার সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, সেই দিকেই কৌতূহল রাজনৈতিক মহলের। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্ক নতুন মাত্রা নিল সুপ্রিম কোর্টে। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশন ও বিজেপির ভূমিকা নিয়ে ধারাবাহিক অভিযোগের মাঝেই জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আদালতে হলফনামা দিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে। কমিশনের দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় ভোটার তালিকা যাচাই করতে গিয়ে এমন তথ্য সামনে এসেছে যা স্বাভাবিক যুক্তির সঙ্গেও খাপ খায় না। শীর্ষ আদালতে হলফনামায় কমিশন জানিয়েছে, বীরভূমের নানুর এলাকায় নথি খতিয়ে দেখা হচ্ছে। সেখানে
389 জন ভোটারে বাবার নাম একই। কমিশনের প্রশ্ন, একজন মানুষের পক্ষে এত সংখ্যক সন্তানের বাবা হওয়া কি আদৌ সম্ভব? এই তথ্যকে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতির উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। শুধু বীরভূম নয়, একই ধরনের চিত্র মিলেছে রাজ্যের আরও একাধিক জেলায়। কমিশনের বক্তব্য অনুযায়ী মুর্শিদাবাদে 199 জন ভোটারে বাবার নাম এক পাওয়া গিয়েছে। দার্জিলিং জেলার এই সংখ্যা 152। জলপাইগুড়ির নাগরাকাটায় এই অভিভাবকের নাম নথিভুক্ত হয়েছে 120 জন ভোটারের। আবার শিল্পাঞ্চল আসানসোলেও এমন 170 জন ভোটারের তথ্য সামনে এসেছে যাদের অভিভাবকের নাম অভিন্ন। কমিশনের মতে এই ধরনের তথ্য ভোটার তালিকার নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। এসআইআর প্রক্রিয়া নিয়ে মূলত বিতর্কের কেন্দ্রবিন্দু হল কেন লক্ষাধিক মানুষকে শুনানির জন্য নোটিশ পাঠানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। এই অভিযোগের জবাব দিতেই সুপ্রিম কোর্টে কমিশন তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে। হলফনামায় বলা হয়েছে, এমন অস্বাভাবিক ও অসঙ্গত তথ্য সামনে আসার কারণেই ব্যাপক সংখ্যায় নোটিশ জারি করা হচ্ছে, যাতে প্রতিটি ক্ষেত্রে আলাদা করে যাচাই করা যায়। কমিশনের যুক্তি, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সামান্য অসঙ্গতি উপেক্ষা করা যায় না। একই অভিভাবকের নামে বিপুল সংখ্যক ভোটার থাকা মানে তথ্যভ্রান্তি, নয়তো জাল নথির সম্ভাবনা। দুই ক্ষেত্রেই তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। এই কারণেই এসআইআর প্রক্রিয়াকে কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে বলে দাবি কমিশনের। তবে কমিশনের এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য তা নিয়ে এখন নজর শীর্ষ আদালতের দিকে। একদিকে এসআইআর এর নামে হেনস্থার অভিযোগ, অন্যদিকে কমিশনের পেশ করা অস্বাভাবিক পরিসংখ্যান। এই দুয়ের ভারসাম্য বিচার করে সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ দেয় এবং শেষ পর্যন্ত কি নির্দেশ আসে, সেটাই এখন রাজনৈতিক মহলের কৌতূহলের কেন্দ্রবিন্দু। হাই নিউজ নেটওয়ার্ক। প্রযুক্তি বা ব্যবসায়িক কৌশলের অজুহাতে নাগরিকদের গোপনীয়তার অধিকার খর্ব করা যাবে না, এই স্পষ্ট বার্তাই দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার হোয়াটসঅ্যাপ ও তার মূল সংস্থা মেটাকে কার্যত ভর্ৎসনা করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, ডেটা শেয়ারিংয়ের নামে ব্যক্তিগত তথ্যের উপর কোনো রকম হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। প্রযুক্তি ও ব্যবসায়িক কৌশলের অজুহাতে নাগরিকের গোপনীয়তার অধিকার খর্ব করা যাবে না, এই স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার হোয়াটসঅ্যাপ ও তার মূল সংস্থা মেটাকে এমনটাই নির্দেশ দিল শীর্ষ আদালত। ডেটা শেয়ারিং এর নামে ব্যক্তিগত তথ্যের ওপরে কোনো রকম হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুনানির সময় বিচারপতিরা মন্তব্য করেন, ডেটা শেয়ারিং এর নামে এই দেশের নাগরিকদের গোপনীয়তার অধিকার নিয়ে খেলতে পারেন না। আদালত মেটার সেই যুক্তি খতিয়ে দেখে, যেখানে ব্যবহারকারীর সম্মতি এবং অপ্ট টু আউট ব্যবস্থার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে বেঞ্চের করা পর্যবেক্ষণ, অপ্ট টু আউট প্রশ্ন বা কোথায় এই ধরনের যুক্তি আসলে ব্যক্তিগত তথ্য চুরির একটি ভদ্র উপায় রয়েছে। এই মামলার পরিধি আরও বাড়িয়ে সুপ্রিম কোর্ট ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রককে মামলার পক্ষভুক্ত করেছে। আদালত জানিয়েছে, আগামী 9 ফেব্রুয়ারি এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হতে পারে। মূলত হোয়াটসঅ্যাপ ও মেটার দায়ের করা আবেদনগুলি চলতি শুনানি হচ্ছে। এই আবেদনে প্রতিযোগিতা কমিশন অফ ইন্ডিয়ার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে হোয়াটসঅ্যাপ নিতে হবে, নইলে ছাড়ুন ধরনের গোপনীয়তা নীতির জন্য জরিমানা আরোপ করা হয়েছিল। কমিশনের মতে এই নীতির মাধ্যমে ব্যবহারকারীদের কার্যত কোনো বিকল্প না দিয়েই শর্ত মেনে নিতে বাধ্য করা হচ্ছিল। সুপ্রিম কোর্ট আরও একটি গুরুত্বপূর্ণ দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। আদালতের পর্যবেক্ষণ, বড় প্রযুক্তি সংস্থাগুলির গোপনীয়তা সংক্রান্ত নীতিগুলি এমনভাবে তৈরি করা হয় যা সাধারণ নাগরিকের পক্ষে বোঝা অত্যন্ত কঠিন। ফলে ব্যবহারকারীর সম্মতি আদেও কতটা অর্থবহ সেই প্রশ্ন উঠছে। বেঞ্চের মন্তব্য, এত জটিল ও চতুরভাবে সাজানো শর্তের মধ্যে প্রকৃত সম্মতির ধারণা প্রশ্নের মুখে পড়ছে। সব মিলিয়ে প্রযুক্তি সংস্থার ডেটা ব্যবহার ও নাগরিকদের গোপনীয়তার অধিকার, এই দুয়ের ভারসাম্য নিয়ে এখন আদালতের নজর। সুপ্রিম কোর্টের কড়া অবস্থান ভবিষ্যতের ডিজিটাল গোপনীয়তা সংক্রান্ত নীতি নির্ধারণে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। 2026-এর ভোটের আগে বিধানসভার শেষ অধিবেশন, মঙ্গলবার শুরু সেই অধিবেশন। যেহেতু বিধানসভা নির্বাচনের পরে নবগঠিত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে, তাই বৃহস্পতিবারের বাজেট মূলত নতুন ভোট অন অ্যাকাউন্ট বাজেট হতে চলেছে। 2026-এ ভোটের আগে বিধানসভার শেষ অধিবেশন, মঙ্গলবার শুরু হচ্ছে সেই অধিবেশন।
বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের পরে দুপুর 2:30-টে বাজেট পেশ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের এটাই শেষ বাজেট। যেহেতু বিধানসভা নির্বাচনের পরে নবগঠিত বিধানসভার পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে, তাই বৃহস্পতিবারের বাজেট মূলত ভোট অন অ্যাকাউন্ট বাজেট। রাজ্যপাল বৃহস্পতিবার দুপুরে 12:30টার ভাষণ পাঠ করবে। এই বাজেট অধিবেশনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিতর্কর পাশাপাশি কয়েকটি বিল পাস হতে পারে। বিধানসভায় সোমবার সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 9 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা চলবে। কয়েকটি বিল আসার কথা রয়েছে, ফলে সেই অনুযায়ী কার্যসূচি ঠিক করা হবে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিরোধী বিজেপি দীর্ঘদিন বিধানসভার সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগদান করে না। তবে রাজ্যপালের ভাষণ, বাজেট, প্রস্তাবিত বিলের বিতর্কিত বিজেপি বিধায়করা থাকবেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর। বিধানসভা ভোটের আগে এটাই যেহেতু শেষ বাজেট, তাই রাজ্য সরকারের তরফে জনপ্রিয় প্রকল্পের ঘোষণা অথবা এমন চলতি প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল প্রবীণ বিধায়কদের পর্যবেক্ষণ। বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের প্রাপ্য বাড়তে পারে বলে মনে করছে শাসক নেতারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে বাংলার জন্য বড় ঘোষণা না থাকায় তৃণমূল নেতৃত্ব নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করছে। রাজ্য বাজেট নিয়ে গেরুয়া শিবিরকে প্রশ্ন তোলার সুযোগ মুখ্যমন্ত্রী দেবেন না বলে তৃণমূলের পরিষদীয় দলের দৃঢ় বিশ্বাস। হাই নিউজ নেটওয়ার্ক। চিংড়িঘাটা জটের জের, নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রোর কাজ শেষ হতে 28-এর মাঝে। ইয়েলো লাইন আপাতত মাইকেলনগর পর্যন্ত, বাকি অংশ মাটির তলা দিয়ে, সেক্ষেত্রে খরচ অনেকটাই বাড়বে। তাই সেই ছাড়পত্রের জন্য তার রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে। নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো পথ পুরোপুরি চালু হতে 2028 সালের মাঝামাঝি হয়ে যাবে। চিংড়িঘাটা জট না কাটার ফলে আরও পিছিয়ে গেল এই প্রকল্প শেষ হয়ে যাত্রী পরিষেবা শুরুর কাজ। সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বাজেট সংক্রান্ত সাংবাদিক সম্মেলনের পর একথা জানালেন মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র। পাশাপাশি জানিয়ে দেন, নোয়াপাড়া বারাসাত মেট্রো প্রকল্পের কাজ আপাতত মাইকেলনগর পর্যন্ত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা শেষ করতেও 2028 সাল হয়ে যাবে। তবে মাইকেলনগর থেকে বারাসাত বাকি অংশ মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মেট্রো। সেক্ষেত্রে খরচ অনেকটাই বাড়বে। তাই সেই ছাড়পত্রের জন্য তা রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে। মেট্রো কর্তারা জানিয়েছেন, রাজ্যের অনুমতি না মেলায় একাধিক প্রকল্পের গতি আটকে রয়েছে। সেই কারণেই হয়তো বাজেটে অর্থ বরাদ্দ বিশেষ বাড়েনি। রেলমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, প্রকল্প এগিয়ে নিয়ে যেতে অর্থ কোনো সমস্যা হবে না। রাজ্যের থেকে ছাড়পত্র পেলেই কাজ হবে। 2014 সালের আগে 27 কিমি মেট্রোর পথ নির্মিত 11 বছরে আরও 45 কিলোমিটার লাইন যুক্ত হয়েছে। মেট্রোর জিএম এদিন বলেন, নিউ গড়িয়া এয়ারপোর্ট প্রকল্প 2027 সালের মাঝামাঝি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু চিংড়িঘাটায় কাজ করার ছাড়পত্র ট্রাফিক থেকে না মেলার কারণেই কাজ এগানো যাচ্ছে না। 3 মাসের বেশি সময় ধরে আটকে রয়েছে কাজ। ছাড়পত্র এখন দিলেও কাজ পুরোপুরি শেষ হতে 2028 সালের মাঝামাঝি হয়ে যাবে। অন্যদিকে ইয়েলো লাইনের কাজ মাইকেলনগর পর্যন্ত আপাতত হবে। একই সঙ্গে কবি সুভাষ মেট্রো স্টেশনের নির্মাণ কাজ এপ্রিল-মে মাস নাগাদ শুরু হবে বলেই জানান তিনি। ওই স্টেশনের নকশা তৈরি হয়ে গিয়েছে। এতদিন যেমন স্টেশনটির একটি ছাউনিতেই 2টি প্ল্যাটফর্ম জোড়া থাকত, এখন আর তেমনটা হবে না। পৃথক হবে 2 প্ল্যাটফর্মের ছাউনি। মেট্রোর তরফে এদিন জানানো হয়, অরেঞ্জ লাইন মানে নিউ গড়িয়া এয়ারপোর্ট লাইনে 2026-27 অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 705.50 কোটি টাকা, গত বছরের তুলনায় 15 কোটি টাকা কম। জোকাস প্ল্যানেট প্রকল্প মানে পার্পল লাইনে 906.60 কোটি টাকা বরাদ্দ হয়েছে, গত বছর ছিল 914 কোটি। এদিকে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে মানে গ্রিন লাইনে হয়েছে 529 কোটি টাকা। এই লাইনে গত বছর ছিল 500 কোটি। তবে শুধু ইয়েলো বা অরেঞ্জ লাইনই নয়, মেট্রোর তরফে জানানো হয়েছে জোকাস প্ল্যানেট প্রকল্পেরও গতি কিছুটা থমকে রয়েছে বিধান মার্কেট না সরানোর কারণে। ফলে মেট্রো কর্তারা জানাচ্ছেন, রাজ্যের অনুমতি না মেলায় একাধিক প্রকল্পের গতি আটকে রয়েছে। সেই কারণেই হয়তো বাজেটে অর্থ বরাদ্দ বিশেষ বাড়েনি। হাই নিউজ নেটওয়ার্ক। 3 ঘন্টার মধ্যেই বারাণসী থেকে শিলিগুড়ি, বাংলার জন্য প্রথম বুলেট ট্রেন ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।
2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে দেশের রেল পরিকাঠামোয় বড়সড় বিনিয়োগের রূপরেখা তুলে ধরেছে কেন্দ্র। রবিবার বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, দেশে 7টি নতুন হাইস্পিড রেল করিডর গড়ে তোলা হবে। সেই তালিকায় শিলিগুড়ি-বারাণসী রুটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের মতে এই করিডর চালু হলে উত্তর ও পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ এক নতুন দিগন্ত খুলবে। পাশাপাশি শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট ঘোষণার পর সোমবার বিষয়টি আরও স্পষ্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, বাংলায় প্রথম বুলেট ট্রেন চলবে শিলিগুড়ি-বারাণসী রুটেই। এই হাই স্পিড ট্রেন বারাণসী থেকে পাটনা হয়ে পৌঁছবে শিলিগুড়ি। রেলমন্ত্রীর কথায়, ভবিষ্যতে এই করিডর উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী বারাণসী থেকে শিলিগুড়ি যাত্রার সময় লাগবে প্রায় 2 ঘন্টা 55 মিনিট। চলতি বাজেটে রেল মন্ত্রকের জন্য বরাদ্দ করা হয়েছে 2,78,000 কোটি টাকা, যা আগের অর্থবর্ষের তুলনায় 10.8% বেশি। রেলের মোট ক্যাপিটাল এক্সপেন্ডিচার দাঁড়িয়েছে 2,93,030 কোটি টাকা, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এই বিপুল বরাদ্দের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য নির্ধারিত হয়েছে 14,205 কোটি টাকা। রেলমন্ত্রী জানিয়েছেন, গত বছরের তুলনায় বাংলার বরাদ্দ বেড়েছে প্রায় 250 কোটি টাকা। বাজেট ভাষণে অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন, একটি নতুন ফ্রেট করিডরের মাধ্যমে পশ্চিমবঙ্গের ডানকুনি ও গুজরাটের সুরাটকে যুক্ত করা হবে। সেই প্রসঙ্গেই অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই নতুন পণ্য পরিবহন করিডর ডানকুনির সঙ্গে গুজরাটের পাশাপাশি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রকে সংযুক্ত করবে। সরকারের মতে এই করিডর শিল্প ও বাণিজ্যের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। হাই স্পিড রেল করিডরগুলিকে অর্থমন্ত্রী গ্রোথ কানেক্টর বা অর্থনৈতিক বৃদ্ধির সেতু হিসেবে উল্লেখ করেছেন। শিলিগুড়ি-বারাণসী ছাড়াও প্রস্তাবিত করিডরের তালিকায় রয়েছে মুম্বাই পুনে, পুনে-হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ-বেঙ্গালুরু, হায়দ্রাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু এবং দিল্লি-বারাণসী। এদিকে কলকাতা মেট্রো সম্প্রসারণ নিয়েও ফের রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রেলমন্ত্রী। তার দাবি, 40 বছরে কলকাতা মেট্রোর বিস্তার হয়েছিল 27 কিলোমিটার, অথচ 2014 সালের পর গত 11 বছরে তা বেড়েছে 45 কিলোমিটার। চিংড়িঘাটার কাজের অনুমতি না মেলায় উন্নয়ন আরও দ্রুত হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রো নিউ গড়িয়া বিমানবন্দর অরেঞ্জ লাইনের জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 705.50 কোটি টাকা, যেখানে গত বছরের সংশোধিত বাজেটে এই অঙ্ক ছিল প্রায় 1,550 কোটি টাকা। বরাদ্দ কমায় কাজের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। অন্যদিকে জোকা এসপ্ল্যানেড পার্পেল লাইনের জন্য বরাদ্দ বেড়ে হয়েছে 906.60 কোটি টাকা। তবে জমি সমস্যা ও প্রশাসনিক জটিলতার কারণে এই রুটের সম্পূর্ণ পরিষেবা কবে চালু হবে তা এখনো অনিশ্চিত। হাই নিউজ নেটওয়ার্ক। রেল যাত্রীদের জন্য সুখবর, উত্তর 24 পরগনা দিয়ে মানুষদের যাতায়াত এবার আরও সহজ হতে চলেছে। বিশেষ করে বনগাঁ রানাঘাট সীমান্ত এলাকার যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো রেল। রেল যাত্রীদের জন্য সুখবর, উত্তর 24 পরগনা দিয়ে মানুষদের যাতায়াত এবার আরও সহজ হতে চলেছে। বিশেষ করে বনগাঁ রানাঘাট সীমান্ত এলাকার যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো রেল। সূত্রের খবর, কেন্দ্রীয় রেলমন্ত্রীর দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা 4টি নতুন রেল প্রকল্প পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে। এর ফলে বনগাঁ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত খুলবে বলেই মনে করা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই নতুন রেল লাইনে কাজ হলে ভারত বাংলাদেশ সীমান্ত আরও কাছাকাছি এলাকায় পৌঁছবে। পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে এই প্রকল্পগুলি গুরুত্ব অনেকটাই বাড়বে। এছাড়াও সীমান্তবর্তী অঞ্চলে বাণিজ্য বৃদ্ধি, কৃষি পণ্য দ্রুত পরিবহন ও সাধারণ মানুষের দৈনিক যাতায়াতের সময় বাঁচানোর ক্ষেত্রে এটি একটি নতুন সংযোগ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও বনগাঁ শাখায় প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করে থাকেন। বনগাঁ লোকাল ট্রেনে সাধারণত প্রচণ্ড ভিড় ও চাপও থাকে।
রেল কর্তৃপক্ষের মতে নতুন এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বিকল্প রুট তৈরি হবে এবং বনগা লোকালের ওপর চাপ অনেকটাই কমবে। ফলে যাত্রী পরিষেবাও আরও স্বচ্ছন্দ হবে এবং যাত্রীরা স্বস্তিতেই চলাচল করতে পারবেন। এই 4টি প্রকল্পের মধ্যে প্রথমটি হল বনগা থেকে চাঁদাবাজার পর্যন্ত 11.5 কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন। এই পথে নতুন স্টেশন পরিকাঠামো তৈরি হবে এবং সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। বনগার মতো সীমান্তবর্তী শহরের সঙ্গে চাঁদাবাজারের রেল যোগাযোগ বাড়লে স্থানীয় মানুষের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় পৌঁছানো আরও সহজ হবে। পাশাপাশি পেট্রাপোল ল্যান্ড পোর্টের মাধ্যমেও বাণিজ্যেও গতি আসবে। এছাড়াও দ্বিতীয় প্রকল্পটি হল বনগা থেকে পোড়া মহেশতলা পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ রেল সংযোগ। এটি বনগা থেকে কল্যাণীর দিকে নতুন যোগাযোগ স্থাপন করবে। এখানে একাধিক ছোট বড় সেতু নির্মাণ করা হবে। রেল কর্তৃপক্ষ মনে করছে এই প্রকল্প উত্তর 24 পরগনায় পিছিয়ে থাকা গ্রামীণ এলাকার অর্থনৈতিক সামাজিক উন্নয়নে সহায়ক হবে এবং কৃষি পণ্য পরিবহনও সহজ করবে। হাই নিউজ নেটওয়ার্ক। ব্রিটিশ পূর্ব কলকাতা থেকে ইংরেজ শাসনের সময়কাল, আবার স্বাধীনতা উত্তর মহানগরের বিবর্তন। এই দীর্ঘ পথ চলার অজস্র তথ্য, নথি ও দলিল সযত্নে সংরক্ষিত রয়েছে কলকাতা পুরসভার আর্কাইভে। সেই ঐতিহ্যশালী আর্কাইভ এবার ডিজিটাল রূপে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে উদ্যোগী কলকাতা পুরসভা। কলকাতার ইতিহাস শুধু শহরের অতীত নয়, এই শহরের আত্মপরিচয়ের দলিল। ব্রিটিশ পূর্ব কলকাতা থেকে ইংরেজ শাসনের সময়কাল, আবার স্বাধীনতা উত্তর মহানগরের বিবর্তন। এই দীর্ঘ পথ চলার অজস্র তথ্য, নথি ও দলিল সযত্নে সংরক্ষিত রয়েছে কলকাতা পুরসভার আর্কাইভে। সেই ঐতিহ্যশালী আর্কাইভ এবার ডিজিটাল রূপে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে উদ্যোগী কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুরসভার মাসিক অধিবেশনে এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তার প্রস্তাবের উত্তরে মেয়র পরিষদ দেবাশিস কুমার জানান, টাউন হলে আন্তর্জাতিক মানের একটি ডিজিটাল গ্রন্থাগার গড়ে তোলার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে। সেখানে পুরসভার আর্কাইভে থাকা ডিজিটাল নথিগুলির কপিও সংরক্ষণ করা হবে, যাতে গবেষক, লেখক ও সাধারণ পাঠকেরা সহজে তা ব্যবহার করতে পারেন। সেই কথা ভেবেই এই নয়া উদ্যোগ। এই কাজে প্রাথমিক একটি রিপোর্ট জমা পড়েছে, যা তৈরি করেছেন আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা। অধিবেশনে অরূপ আরও বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে কলকাতার সামাজিক রাজনৈতিক ইতিহাসের বহু মূল্যবান নথি পুরসভার আর্কাইভে রয়েছে। তার অনেকটা ইতিমধ্যে ডিজিটাইজড করা হয়েছে, কিন্তু সেগুলি এখনও মূলত আর্কাইভের মধ্যেই সীমাবদ্ধ। এই ডিজিটাল কপিগুলি টাউন হলে রাখা হলে ইতিহাস চর্চার পরিসর আরও বিস্তৃত হবে। এমন প্রস্তাবের জবাবে দায়িত্বপ্রাপ্ত দেবাশিস কুমার বলেন, এই প্রকল্পের জন্য আইআইটি খড়গপুরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রযুক্তিগত রূপরেখা তৈরির পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গঠিত একটি কমিটি ইতিমধ্যে তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকারের কাছে অর্থ বরাদ্দের আবেদন জানানো হয়েছে। বরাদ্দ মিললেই দ্রুত কাজ শুরু হবে বলে আশাবাদী কলকাতা পুরসভা। এই ডিজিটাল গ্রন্থাগার শুধু মহানগরের ইতিহাসে সীমাবদ্ধ থাকবে না, বাংলার গান, থিয়েটার, সিনেমা, খেলাধুলো সহ বিভিন্ন সাংস্কৃতিক ধারার ইতিহাসকে আলাদা আলাদা বিভাগে তুলে ধরা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও শহরের ঐতিহ্য আরও সহজে পৌঁছে যাবে, এমনটাই মনে করছে পুর প্রশাসন। ইতিহাসকে সংরক্ষণ করে ভবিষ্যতের দরজায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগ বাস্তবায়িত হলে টাউন হল হয়ে উঠতে পারে কলকাতার স্মৃতি ভাণ্ডারের এক নতুন ঠিকানা। অধিবেশনে উপস্থিত বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা পুরসভার এই উদ্যোগকে স্বাগতও জানান। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।